নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় দলমত নির্বিশেষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো জলপাইগুড়িতে। ১৩০০ টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে রাজ্য সরকারকে, এই দাবিতে শিলিগুড়ি জলপাইগুড়ি পথ অবরোধ সংযুক্ত কিষাণ সভার। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বামপন্থী যুব ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আজ ১৮ই আগস্ট বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস উদযাপন কর্মসূচির ৩ দিন ধরে বিভিন্ন কর্মসূচি হওয়ার পর আজ সমাপ্তি অনুষ্ঠান। আজকের এই দিনে সকালে ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনটিকে সামনে রেখে আজকে সকালে ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন এসএফআই ও ডিওয়াইএফআই এর সদস্যরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পীযূষ মিশ্র, অঞ্জন সেন, দেবরাজ বর্মন সহ অন্যান্যরা। আপনাদের কর্মসূচি কি? আজ ১১ই আগস্ট শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। আজকে গোটা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আজকে আমরা গোটা রাজ্যে শহীদ বিপ্লবীকে স্মরণ করা হচ্ছে। সেদিক থেকে আমরা শহর দক্ষিণে ছাত্র যুবরা মিলে আজকে শহীদ বিপ্লবীকে স্মরণ করছি, মূর্তিতে মাল্যদান করছি। তাছাড়া সন্ধ্যাবেলা বিকাল ৫টার থেকে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। এই যে ক্ষুদিরাম বসুর সম্বন্ধে কি বলবেন বর্তমান সরকারের আমলে? এখন বর্তমানে আমলে স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীরা যা চেয়েছিলেন যে পুঁজিবাদী সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা যেভাবে লড়াই আন্দোলন করেছিলেন, হয়তো আমরা স্বাধীনতা পেয়েছি তাদের থেকে, কিন্তু সেই পুঁজিবাদী মদর্শ এখনও ভারতবর্ষে থেকে গেছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রিয়াজ আহমেদ, এসএফআই। আজকে প্রোগ্রামটা আজকে কর্মসূচি সকালবেলায় শহীদ ক্ষুদিরাম বোস, বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বোসের প্রতিকৃতিতে তার আত্মবলিদান দিবসের দিন আমরা মাল্যদান দিয়ে আজকের কর্মসূচি শুরু করলাম। আপনারা জানেন আগে দুদিন আগের থেকেই ম্যারাথন দৌড় বসে থাকা হয়েছে। আজকে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা, এই কর্মসূচি আজকে বিকেলে আছে। আজ জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস ও যুব ইন্টাকের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল পান্ডাপাড়া কালীবাড়ির ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, যুব ইন্টাকের সভাপতি ও পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, খড়িয়া অঞ্চল যুব ইন্টাকের সভানেত্রী তিতলি সূত্রধর, কংগ্রেস নেতা বসন্ত মল্লিক, যুব কংগ্রেসের সদস্য রবি বর্মন সহ আরো অন্যান্যরা। আজ ১১ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে পান্ডাপাড়া কালীবাড়িতে শ্রদ্ধার সাথে পালন করা হলো। কি নাম আপনার? আমার নাম তিতলি সূত্রধর। অল্প বৃষ্টিতেই জলমগ্ন দেবাশিস কলোনি, চরম দুর্ভোগে বাসিন্দারা। কয়েক মিনিটের প্রবল বৃষ্টিতে হাঁটু জলে ডুবে গেল শিলিগুড়ি পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি এলাকা। রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়, গত কয়েক বছর ধরে বর্ষা এলেই একই পরিস্থিতির শিকার হতে হচ্ছে তাদের। আগে ক্ষোভে রাস্তায় নেমে পথ অবরোধ ও বিক্ষোভ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো স্থায়ী সুরাহা মেলেনি। প্লাবিত রাস্তাঘাট, রান্নার গ্যাস নিতে এসে হয়রানির শিকার গ্রাহকেরা। জলপাইগুড়ি শহরের অন্যতম রান্নার গ্যাস সরবরাহ সংস্থার গোডাউন যাওয়ার রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে উপভোক্তাদের মধ্যে। বিশেষত যাদের হোম সার্ভিসের সুবিধে নেই, সেই সমস্ত গ্রাহকদের এক হাঁটু জল ভেঙে ভারী গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে হচ্ছে সংস্থার গোডাউন থেকে। তিস্তা গ্যাস সরবরাহকারী সংস্থার গোডাউন রয়েছে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন পোড়াপাড়ায়। এতেই ক্ষোভে ফুঁসছেন প্রবীণ উপভোক্তারা। ঠিক আছে, জলটার জন্যই, তার জন্য জল যেতে পারে না। ওই তো মোটামুটি বিকেলবেলা হয়ে যায় জল প্লেট নামে। এটা অনেক অসুবিধা হয় না? রিস্ক আসছে না অনেক জল? রিস্ক বলতে আমার নিজেই কাজ করতেছি আমি,
এর আগে ও সাংবাদিক আসছিল ওই একই উত্তর। হ্যাঁ কি বলবো, মহিলারা তো আছে, হ্যাঁ হ্যাঁ আসে, তাদেরকে আমরা হেল্প করে দিচ্ছি, আমরা বাহিনী দিচ্ছি তাদের, মহিলারা যারা আছে তাদের আমরা নিজেই হেল্প করে দিচ্ছি। তারপরে বুড়া লোক আছে, বুড়া লোক আছে। কি পরিস্থিতি দেখলেন গ্যাস নিতে? গ্যাসের গোডাউনে যা অবস্থা, খুবই খারাপ অবস্থা। এর আগেও বলছিলাম আমরা, তো কোনো এরা বলে আমরা কী করবো, আমাদের কিছু করার নেই। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার মানে কি, এখানে এতক্ষণ জলের মধ্যে কি এত দূর থেকে গ্যাস টেনে আনা যায়? সম্ভবই না। তারপরে আমরা করছি কী করবো, বাধ্য হয়ে নিচ্ছেন? বাধ্য হয়ে নিতে লাগছে, তাছাড়া তো উপায় নেই আমাদের। কাজকর্ম এভাবে চলতে থাকলে তো আর আমরা সাধারণ পাবলিক, আমরা তো গ্যাস নিতে আসে এরকম হ্যারেজ হওয়াটা, পয়সাও দিচ্ছি পরিপূর্ণভাবে, তবুও এটা কেন এরকম হচ্ছে আমরা বুঝি না কিছু। কি হচ্ছে? এই যে এত বর্ষার সময় এত জল হয়ে যাচ্ছে, 1 কোমর জল হয়ে যাচ্ছে, আবার বেশি বর্ষা হলে তো 1 বুক জল, নেওয়ার কোনো পরিস্থিতি থাকে না। যার ফলে আমরা গ্যাস নিতে যারা বয়স্ক, আমরা দেখা গেল আমাদের বাড়িতে আমরা না থাকাকালীন আমাদের মায়েরা বাবা আসছে নিতে, তারা বয়স্ক, তারা তো এত জল ভেঙে গ্যাস নিতে খুবই অসুবিধা হয়। এটা যদি ঠিকঠাকভাবে গ্যাস গোডাউনের তরফ থেকে বা গ্যাসের যারা আছেন তারা যদি না করে, তাহলে আমাদের তো খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে। বাড়ি কোথায়? বাড়ি আমার মোহিতনগর বামনপাড়া। 1300 টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে রাজ্য সরকারকে। এই দাবিতে শিলিগুড়ি জলপাইগুড়ি পথ অবরোধ সংযুক্ত কিষাণ সভার। সোমবার জলপাইগুড়ি সদর ব্লকে নাওয়াপাড়ায় পথ অবরোধ করে আলু চাষিদের নানান সমস্যার কথা তুলে ধরেন সংযুক্ত কিষাণ সভার আহ্বায়ক আশিস সরকার। এদিন নাওয়াপাড়ায় অবস্থিত হিমঘরের সামনে পথ অবরোধ করে এই প্রসঙ্গে আশিস সরকার জানান, ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হবে, যাতে আলু চাষিরা তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য পায়। অপরদিকে সংযুক্ত কিষাণ সভার নেতা গোবিন্দ রায় বলেন, ইতিমধ্যে এই বিষয়ে আমরা জেলা শাসক থেকে কৃষি সমবায় দপ্তরকে অবগত করে বলেছি, অবিলম্বে 1300 টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে রাজ্য সরকারকে। কৃষি ফসলের ন্যায্য দামের দাবিতে কৃষক সভার আন্দোলন চলছেই চলবে। মূল্যবৃদ্ধি হচ্ছে না বলেই তো প্রতিবাদে প্রতীকী পথ অবরোধ। আমরা জেলা শাসককে জানিয়েছি, জেলার যে কৃষি আধিকারিকরা আছে তাদের কাছেও বার্তা গিয়েছে যে অবিলম্বে কৃষকের আলু হিমঘর থেকে 1300 টাকা কুইন্টাল দরে কিনতে হবে। কিনে তারা বাজারজাত করুক, মিড ডে মিলে দিক, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা চাই কৃষকরা আলুর ন্যায্য মূল্যটা পাক। আজকে কি করা হলো? আজকে সেই দাবিতেই পথ অবরোধ করা হলো। কৃষকরা তার যে আলু, যে উৎপাদিত আলু সারা বছরে সে একটা সময় ধরে গতর খেতে এবং অনেক বেশি পয়সা খরচা করে তারা আলু উৎপাদন করে, শুধুমাত্র একটু লাভের আশায়, যে আশায় থাকে যে আলুটা বিক্রি করে তার সংসারের প্রতিপালন ঠিকমতো করতে পারবেন। কিন্তু এবার দেখা যাচ্ছে সেই আলু বিক্রি হচ্ছে না। কিছু ফড়িয়া এবং কোল্ড স্টোরেজের মালিকরা তারা যুক্ত হয়ে তারা আলুটা যাতে মার্কেটে না যায় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন, যাতে করে কৃত্রিম অভাব একটা সৃষ্টি হয়। মার্কেটে একদিকে যেরকম আলুর দাম বাড়ছে, কিন্তু অন্যদিকে যে প্রকৃত কৃষকরা কোল্ড স্টোরেজ থেকে মাল বের না হওয়ার দরুন তারা তার ফসলের দাম পাচ্ছে না, আলুর দাম পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, কৃষকরা অবস্থা তাদের খুব খারাপ হচ্ছে। যে আলু কৃষকরা উৎপাদন করছে, সেই আলু তাদেরকে বিক্রির বন্দোবস্ত সরকারকে করতে হবে। সরকার মিড ডে মিলে সে আলু সরকার কৃষকদের কাছ থেকে 13 টাকা কেজি কিনে নিয়ে সে আলু মিড ডে মিলে দিতে হবে এবং কোঅপারেটিভের মাধ্যমে সমস্ত আলু কিনে নিয়ে সে আলু মার্কেটে ছাড়তে হবে। আজকে কি করলেন? অন্য রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, সেই বিধিনিষেধ উঠে গেছে, কিন্তু সেই রাজ্যে অন্যভাবে পুলিশরা নানানভাবে হয়রানি করে যাচ্ছে, আলু যেতে দিচ্ছে না। সেটাকে অন্য রাজ্যে আলু যাওয়ার বন্দোবস্ত করতে হবে। অন্য রাজ্য সরকারের সঙ্গে আমাদের রাজ্য সরকারকে কথা বলতে হবে এবং আমাদের এখানকার পুরো আলুটা যাতে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে এই সরকারকে। কি করলেন আজকে? হ্যাঁ, আজকে কি করলেন? আজকে আমরা অবরোধ করলাম। আমরা সেই জন্য এখানে হচ্ছে আমার নাম আশিস সরকার, আমি আহ্বায়ক সংযুক্ত কিষাণ মোর্চা জলপাইগুড়ি। শ্রাবণ মানেই বৃষ্টি আর শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ। শ্রাবণের পূর্ণিমাতে রবির আলো শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হলে।
এক মনোমুগ্ধকর অনুষ্ঠান, যেখানে মঞ্চে উঠলেন শহরের গর্ব রবীন্দ্র গবেষক ও শিল্পী ও পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা ডক্টর পিয়াসী রায়। নিজের গবেষণা গ্রন্থ বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে রবীন্দ্রসঙ্গীতে বিজ্ঞান ভাবনা অবলম্বনে তিনি গড়ে তুললেন এই সন্ধ্যার কাঠামো। প্রথমার্ধে পরিবেশন করলেন একক রবীন্দ্রসঙ্গীত, যার প্রতিটি সুরে ও কথায় ফুটে উঠল তার গভীর গবেষণা আর অনুভূতির রং। দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হলো শ্রাবণ যাপন, সঙ্গীত নির্ভর শ্রদ্ধার্ঘ, যা দর্শক শ্রোতাদের টেনে নিয়ে গেল রবীন্দ্রনাথের মায়াবী জগতে। সাহিত্য ও শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি হাজির ছিলেন নতুন প্রজন্মের অনেক তরুণ তরুণীও। ডক্টর রায়ের লেখা বই থেকে রবীন্দ্রনাথের বিজ্ঞান চিন্তা ও দার্শনিক ভাবনা নিয়ে যে নতুন দিগন্ত উন্মোচিত হলো, তাতে মুগ্ধতা আর কৌতূহল মিলেমিশে তৈরি হলো এক অন্যরকম রবীন্দ্র স্মরণ সন্ধ্যা। আমাদের 22শে শ্রাবণ দুদিন আগেই চলে গেছে, তো আজকে 24শে শ্রাবণ আমরা একত্রিত হয়েছি রবীন্দ্র স্মরণ সন্ধ্যা হিসেবে। আমরা রবীন্দ্রনাথকে এক অভিনবভাবে স্মরণ করব বলে একসাথে হয়েছি। প্রথম অধ্যায়ে, অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যাকে বলছি, তাতে আছে বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে রবীন্দ্র গানে বিজ্ঞান চেতনার অনুসন্ধান। এই বিষয়ে আসলে আমার গবেষণার বিষয়, এবং এই বিষয়ে গবেষণার পরে আমি দুটি খণ্ডের বই আমার প্রকাশিত হয়েছে এবছরই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। তার নামকরণেই এই অনুষ্ঠানের নামকরণ। কেমন সাড়া পড়ছে কি যা দেখতে পেলাম তাতে হল তো ভর্তি দেখতে পেলাম। এই বই কেমন ভবিষ্যতে কতটা নতুন প্রজন্ম, আর বই হিসেবে যদি বলেন তাহলে মোটামুটি যতটা ছাপা হয়েছিল প্রায় 200 কপি, সেটা প্রায় কতটা নতুন প্রজন্ম কি জানতে পারবে এই বই থেকে? দেখুন, নতুন প্রজন্মকে নতুনভাবে, নতুন আঙ্গিকে রবীন্দ্রনাথকে খোঁজার একটা দিক মাত্র আমি বলে দিয়েছি, চেষ্টা করেছি। এবার রবীন্দ্রনাথকে আমরা সকলে নিজের মনের মনোভূমি অনুযায়ী আমরা দেখতে পারি নতুন নতুন আঙ্গিকে, জাস্ট সেই পথটাই দেখানো আছে। শিক্ষার পাশাপাশি কি আপনি তো সারাক্ষণই 24 ঘন্টা বিজ্ঞান পড়াই স্কুলে, তা বলে এই নয় যে বিজ্ঞান থেকে আলাদা হয়ে বাড়িতে গিয়ে আমি সঙ্গীত চর্চা করছি বা রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করছি। এই তিনটে বিষয় ভীষণ রকমভাবে আন্তঃসম্পর্কযুক্ত আমি মনে করি। তাই জন্য আমাদের সারাদিনের যে সময়টুকু তাকে একটু সুন্দরভাবে ভাগ করে নিলেই হলো, আর কিছু না। আপনার নামটা? আমার নাম পিয়াসী রায়, ডক্টর পিয়াসী রায়। ডক্টর পিয়াসী। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ভাওয়াইয়া সঙ্গীত বিষয়ক 3 দিন ব্যাপী লোকশিল্প নিয়ে কর্মশালা শুরু হলো জলপাইগুড়িতে। লোকশিল্পের সংরক্ষণ ও প্রসারে জেলা প্রশাসনের উদ্যোগে জলপাইগুড়িতে শুরু হলো ভাওয়াইয়া সঙ্গীত বিষয়ক 3 দিন ব্যাপী লোকশিল্পী কর্মশালা। জেলা লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত 50 জন নির্বাচিত লোকশিল্পী অংশ নিচ্ছেন এই প্রশিক্ষণ কর্মশালায়। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালা চলবে আগামী 13ই আগস্ট পর্যন্ত। অনুষ্ঠান স্থল হিসেবে নির্ধারিত হয়েছে জলপাইগুড়ি সদর বিডিও অফিস সংলগ্ন সেন্টার ফর কোঅপারেটিভ ম্যানেজমেন্ট। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস জানান, এই কর্মশালায় লোকশিল্পীদের ভাওয়াইয়া সঙ্গীত বিষয়ে গভীর ধারণা প্রদান করা হবে। কোচবিহার থেকে আগত 2 জন অভিজ্ঞ প্রশিক্ষক শিল্পীদের তত্ত্বাবধান করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের পরিবেশনা ও প্রচারমূলক গানের মাধ্যমে
সরকারি বিভিন্ন পরিষেবা ও সচেতনতা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ জলপাইগুড়ি জেলা ভিত্তিক যে লোকশিল্পীদের কর্মশালা, এটি আঙ্গিক ভিত্তিক কর্মশালা, 50 জন লোকশিল্পী নিয়ে আমরা শুরু করেছি। আমাদের এবারের আঙ্গিক হচ্ছে ভাওয়াইয়া, এবং আজ থেকে 3 দিন ব্যাপী এই কর্মশালার সূচনা হলো। আগামী আজকে 11 তারিখ, 11 আগস্ট থেকে 13 আগস্ট এই অনুষ্ঠানটি এখানে চলবে। মূলত এখানে আমাদের জলপাইগুড়ি জেলার যে ভাওয়াইয়া শিল্পী, তারা এই যে ওয়ার্কশপটি আছে এখানে পার্টিসিপেট করছেন, এবং কোচবিহার থেকে 2 জন প্রখ্যাত ট্রেনার এসেছেন। তারা আমাদের যে ভাওয়াইয়া শিল্পীরা আছেন তাদেরকে এই সম্পর্কে আরও বেশি জ্ঞান প্রদান করবেন, এবং তাদের মধ্যে আরও বেশি চর্চা হবে, এবং এর ফলে আশা করি আমরা সমৃদ্ধ হব। দেখুন, আমরা যে আইডিয়াটা রেখেছি, যেটা আমাদের আজকের মূল অতিথি আমাদের অতিরিক্ত জেলাশাসক জলপাইগুড়ি জেলা পরিষদ শ্রী রণক আগরওয়াল এসেছিলেন, এবং উনিও এই কথাটি আমাদেরকে বললেন যে যেন আমরা চেষ্টা করি বিভিন্ন প্রকল্পকে নিয়ে তাদের যে আঙ্গিক আছে সেই আঙ্গিকে গান বাঁধতে পারি, এবং আমাদের পরে আমাদের সমাধান যে এখন চলছে তার উপর মেইনলি উনি ফোকাস করতে বলেছেন। তো এই সংক্রান্ত গান বা সরকারের বিভিন্ন কল্যাণমূলক যে প্রকল্প, সেই সংক্রান্ত বিভিন্ন গান যারা ভালোভাবে করতে পারবেন তাদেরকে আমরা সার্টিফিকেট দিই, তাদেরকে আমরা পুরস্কার প্রদান করি, এবং এভাবেই আমরা তাদেরকে আরও বেশি মনোবল প্রদান করার চেষ্টা করি, এবং এবারও সেটাই করা হবে। ভান্ডিগুড়ি চা বাগান এলাকায় চিতার দেখা মিলল। বন দপ্তরের একটি দল প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় চিতাটিকে খাঁচা বন্দি করতে সক্ষম হয়। বাসিন্দারা ধারণা করেছিলেন আশেপাশে বাঘ বা চিতাবাঘ থাকতে পারে। আজ সকালে বাগানের এক কোণে শ্রমিকেরা চিতাটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বনকর্মীদের খবর দেন। চিতাটিকে আপাতত জলপাইগুড়ি বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা। বাঘটিকে ধরার ফলে আতঙ্কমুক্ত এলাকা। আজকে আমাদের ভান্ডিগুড়ি চা বাগানে দেড় মাস ধরে থেকে আমাদের বাগানে চিতাবাঘ ঘোরাফেরা করতেছিল। আজকে খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। বিভিন্ন রকমের চেষ্টা করছি আমরা খাঁচার মধ্যে পাঠার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের বাগানের ম্যানেজার অনেক চেষ্টা করে আজকে ডিপার্টমেন্টকে নিয়ে খাঁচা পাইতে আজকে আমাদের বাঘটাকে ধরা হলো। একটা তো ধরা পড়ছে এইখানে ভান্ডিগুড়ি চা বাগানে। কবে থেকে বাঘের আতঙ্ক? বাঘ আতঙ্ক হলো তোমার এই 1.5 বছর ধরে। হ্যাঁ, তার আগে তো একটা বাঘ নিয়ে গেল বন দপ্তর, আজকে একটা ধরা পড়ছে, ওটা বড় কর্মীরা নিয়ে গেল। কিভাবে চা পাতা তুলতেন আপনারা? ওই যে ভয়ে ভয়ে চা পাতা তুলে, ওই যে ফটকা একটা ইয়ে করে শব্দ, তারপরে ওই যে বাগানে ঢুকে পড়ে লেবারলা। আতঙ্ক মিটবে কি মনে হচ্ছে? না, আতঙ্ক তো মিটবে না, আবার আর একটা বড় বাঘ দেখা গেছে। একটা ধরছে আর একটা রয়েছে, বাচ্চা কয়েকটা আছে মনে হয়। আজকে একটা ধরা পড়লো? আজকে একটা ধরা পড়লো, তো বড়, ধরো তোমার 3 ফুট লম্বা। এত বড় বাঘ? হ্যাঁ, 3 ফুট লম্বা। কোন বাগানে এটা? এটা ভান্ডিগুড়ি চা বাগান। আপনার নাম? আমার নাম বিপন ভৌমিক। গতকালকে নাগাদ 7-8টার সময় খাঁচা লাগানো ছিল 16-13 সেকশনে। অনেক দিন থেকে বাঘটা ভান্ডিগুড়ি চা বাগানে ঘোরাফেরা করতো, লেবার আতঙ্কিত ছিল, কিন্তু আজকে বাঘ ধরা হলো। এখানে বন দপ্তর ভান্ডিগুড়ির শ্রমিক ম্যানেজমেন্ট নিয়ে দেখা গেল যে আজকে বাঘকে ধরে নিয়ে গেল। আমার হচ্ছে বিনোদ মুন্ডা, ভান্ডিগুড়ি চা বাগানের বুইদের। উত্তর বারোঘরিয়ার জঙ্গলে হাতির মুখোমুখি এক মহিলা। কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর উদ্ধার করা হলো তাকে। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের উত্তর বারোঘরিয়ায় জঙ্গলে কাঠ আনতে গিয়ে একটি বুনো হাতির সামনে পড়ে আতঙ্কে জঙ্গলের গভীরে পালিয়ে যান এক মানসিক ভারসাম্যহীন মহিলা। দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর তাকে জঙ্গলের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে আনা হয়েছে। বর্তমানে তিনি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে রবিবার দুপুর 1টা নাগাদ। গুলিস্তা ওরাও নামে ওই মহিলা 3 দিন আগে ভাই রমেশ ওরাও এর বাড়িতে চিকিৎসার জন্য এসেছিলেন। মানসিকভাবে কিছুটা অসুস্থ গুলিস্তা এদিন কাঠ আনতে বেরিয়ে পড়েন।
বৈকুণ্ঠপুর জঙ্গলের চেল 1 এলাকায় হঠাৎ একটি বুনো হাতির সামনে পড়ে আতঙ্কে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন এবং নিখোঁজ হয়ে যান। স্থানীয় শ্রমিকদের একাংশ তাকে ওইদিকে যেতে দেখেন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ক্রান্তি ফাঁড়ি ও আপালচাঁদ বন দপ্তরে। বনকর্মী ও পুলিশ মিলিতভাবে তল্লাশি অভিযান শুরু করে। সন্ধ্যা নাগাদ তাকে চেল 1 এলাকার জঙ্গলের ভেতর থেকে কাদার মধ্যে আবর্জনায় ঢাকা অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা মাধাই রাও জানান, সম্ভবত হাতিটি মহিলাকে মেরে না ফেলে কাদার মধ্যে ফেলে রেখে ঝোপঝাড় দিয়ে ঢেকে চলে যায়। মেজ বস্তি বিট অফিসার শায়াম তামাং বলেন, বর্ষাকালে বন্যপ্রাণীর চলাচল বেড়ে যায়, তাই কেউ যেন অকারণে জঙ্গলে প্রবেশ না করেন। গুলিস্তাকে উদ্ধার করায় পুলিশ ও বন দপ্তরের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা ও তার পরিবার। দাদা, মেয়েটিকে উদ্ধার করা হলো? হ্যাঁ হলো। কোন জায়গায়? ওটা ভিতরেই ছিল, জঙ্গলের ভিতরে? মানে হাতি কিভাবে রেখেছিল মহিলাটিকে? একদম জাবুড়া ঢাকে দিয়ে রাস্তা দিয়ে অন্য দিয়ে চলে গেছে হাতি, আর জাবুড়া দিয়ে ঢাকা দিয়ে ওইখানে রাখছে। কি নাম আপনার? মাদাই যায়। আজকে কিভাবে এখানে চলে আসলো জঙ্গলে? বেড়াতে বেড়াতে চলে। পুলিশ কি আসছিল আজকে? একবার আসছিল, খোঁজ করে গেল। ডিপার্টমেন্ট খোঁজ করতেছেন? খুঁজলো, একবার পাইনি। কি চান আপনি? খুঁজতে হবে। আপনার নাম? রমেশ্বর। বাড়ি কোন জায়গায়? উত্তর বারঘড়ি। বোন কটার সময় হারিয়েছে? মোটামুটি 1টার দিকে, 1টার সময়। তো মানে তখন থেকে ডিপার্টমেন্ট খবর পেয়ে চলে আসে? হ্যাঁ, खोजाखोजी करे? করলো, खोजाखोजी पावा है। जी, हम लोग को पहले सुबह में हम लोग जब ड्यूटी निकले थे तभी खबर हुआ एक महिला जंगल के तरफ घुसा है। तो उसके बाद हम लोग जैसे ही खबर पाए तुरंत आके पहले सर्च किए थे। उसके बाद तो पहले हाथ में नहीं मिला था, फिर एक बार सर्च करने के बाद तारखेड़ा से भी टीम आया। तारखेड़ा में दोस्ती 2 टीम मिल के सर्च किया, उसके बाद फाइनली मिल गया है। तो अभी तो सेफ ही दिख रहा है। तो यही बोलना चाहेंगे कि जंगल में ना ढुके, मत घुसिए, क्योंकि हाथी अभी चारों तरफ है जंगल का भीतर में, तो ऐसे ही दिख पाता है। और जो खबर के माध्यम से सुना जा रहा है तो उनका मेंटल हेल्थ भी ठीक नहीं है। सर अभी क्या कोई? अभी तो हम लोग उनको पहले घर में छोड़ देंगे, उसके बाद में घर में फ्रेश होके उसके बाद में देखेंगे। জলপাইগুড়িতে বাড়ির মশারির জালে ধরা পড়ল 12 ফুটের পাইথন। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় যখন এক বাড়ির মশারির জালে আটকে পড়ে বিশাল আকৃতির এক বর্মিজ পাইথন। বাড়ির মালিক হঠাৎ অদ্ভুত শব্দ শুনে বাইরে এসে দেখেন মশারির জালে গুটিয়ে রয়েছে বিরাট সাপটি। খবর পেয়ে স্থানীয় সাপপ্রেমীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের প্রচেষ্টায় পাইথনটিকে মুক্ত করেন এবং বন দপ্তরের হাতে তুলে দেন। সাপপ্রেমীদের অনুমান, সাম্প্রতিক টানা বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ায় পাইথনটি পাশের বৈকুণ্ঠপুর জঙ্গল বা নদী পথ থেকে এখানে চলে এসেছে। সাধারণত এই এলাকায় এই ধরনের সাপ দেখা যায় না। সৌভাগ্যবশত পাইথনটি কাউকে আঘাত করেনি এবং নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এটা ফিমেল, মোটামুটি লেন্থ 10 থেকে 11 ফুট আছে। এখানে জালের মধ্যে আটকে গিয়েছিল, তাই এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদের খবর দেয়। আমরা এসে সাপটাকে উদ্ধার করছি। এখন বন দপ্তরের সাহায্য নিয়ে এটাকে আমরা নিকটবর্তী কোনো জঙ্গলে এটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। কি মনে হচ্ছে, কোথা থেকে এসেছে বা কি? এই এখন চারিদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, জলে ভরে আছে, হতে পারে যে পাশে যেহেতু নদী আছে, নদী দিয়ে আশেপাশে কোনো জায়গা থেকে ভেসে আসার সম্ভাবনাই মনে হচ্ছে অনেক বেশি আছে। কারণ এত বড় সাইজের সাপ এখানে যদি আগের থেকেই থাকতো তাহলে অনেক আগেই চোখে পড়ার সম্ভাবনা ছিল। যেহেতু পড়েনি, ওই জন্য মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে এটা আশেপাশে কোনো এলাকা থেকে নদীর জলে ভেসে এসছে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম শ্যামাপ্রসাদ পান্ডে, আমি স্পোরের সিইও। জঙ্গল থেকে নদী থেকে তো ভেসে উঠেছে মনে হয়? মনে হয়, হ্যাঁ। আশেপাশে জঙ্গল আছে তো আমাদের এখানে অনেক। হ্যাঁ, তো এই ভয় হলো, বাচ্চা কাচ্চা এখানে চলাফেরা করে। কি ছিল? কি এটা অজগর সাপ ছিল। কিভাবে আটকে ছিল? একটা জালের মধ্যে পেঁচে গেছে। জালের মধ্যে মনে হচ্ছিল লোকালয়ে আসছে। হ্যাঁ, লোকালয়ে আসছে। তারপরে কি এখানে আমাদের পাশ প্রতিবেশী একজন দেখেছে, দেখার পরে এখন যারা সাপ উদ্ধার করে তাদেরকে খবর দেওয়া হয়েছিল, তারা এসে এখন জালটা কেটে। কি মনে হলো, আতঙ্ক কাটলো? এখন একটু ভয়টা কাটলো। আতঙ্ক। কত বড় সাপ? তাও 10 থেকে 11 ফুট হবে। 11 ফুটের, মানে বড়ই ছিল? বড় ছিল, বেশ ভালো বড় ছিল। কি নাম আপনার? আমার নাম সহদেব হালদার। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক এমটি রাহুল। রোগীদের বিভিন্ন সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। এক গুরুতর অসুস্থ রোগীর জরুরি রক্তের প্রয়োজন পড়তেই বিন্দুমাত্র দেরি না করে ওদলাবাড়ি থেকে প্রায় 56 কিলোমিটার দূরের জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে ছুটে গিয়ে তিনি রক্তদান করলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা দ্রুত রক্তদানের আহ্বান জানান। খবরটি রাহুলের কানে পৌঁছতে তিনি নিজের ব্যস্ত কর্মসূচি সরিয়ে রেখে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাজির হন জলপাইগুড়িতে। সেখানে সমস্ত প্রক্রিয়া মেনে রক্তদান করার পরও তিনি রোগীর পরিবারের খোঁজ খবর নিয়ে সান্ত্বনা দেন। জানা গিয়েছে, রোগীর শারীরিক অবস্থার কারণে এখনো অতিরিক্ত রক্তের প্রয়োজন রয়েছে। তবে রাহুলের এই দ্রুত পদক্ষেপ রোগীর জন্য অমূল্য সময় এনে দিয়েছে। নিজের অনুভূতি জানাতে গিয়ে রাহুল বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবতার আসল পরিচয়। সুযোগ পেলেই আমি রক্তদানে এগিয়ে আসব। রক্তদান জীবন বাঁচাতে পারে, এর চেয়ে বড় তৃপ্তি আর কিছুতেই নেই। ঠিক আছে, আমরা উদলাবাড়ি থেকে একটা ফোন যায় আমাদের কাছে, যেখানে একজন 10 তলায় বিরল রোগে আক্রান্ত হয়ে এক মা ভর্তি হয়ে আছে। সেখানে রক্তের প্রয়োজন, ও পজিটিভ। তার সঙ্গে কথা হয় যখন, এক্সচেঞ্জও হচ্ছে না এখান থেকে, ও পজিটিভ ব্লাড দিয়ে হবে। তার মধ্যে এখন দেখা গেল তারা পরিবাররা সমস্যার সম্মুখীন হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ও পজিটিভ আরও 3টা দরকার, 3জন সহৃদয়বান ব্যক্তি। যদি আজকে দেখো একজন মা হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে, আমরা উদলাবাড়ি থেকে আজকে 100 কিলোমিটার সফর করে আমরাও এসেছি এই রক্ত দিয়ে। মানুষ দেখো, একটাই কথা বলবো, রক্ততে কেউ ভয় পাবেন না। মানুষ মানুষের জন্য, তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকে এগিয়ে আসুন। যারা দাদারা বললেন আরও 3 ইউনিটের রক্তের প্রয়োজন, তাই আপনারাও এগিয়ে আসুন। কোনো ভয় করবেন না, রক্ত দিতে যে ভয় হয় তা কিন্তু ভয় করবেন না। একটাই আবারও বলছি, রক্ত কিন্তু দিবেন মানুষ মানুষের জন্য। তাই এই ভাবনা চিন্তা করে আপনারাও এগিয়ে আসুন, একটু রক্ত আপনারাও স্বেচ্ছায় দান করুন, তাহলে উনি হয়তো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে পারবে। তাই এটাই বলবো। ধন্যবাদ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 66.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 118তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় দলমত নির্বিশেষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো জলপাইগুড়িতে। 1300 টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে রাজ্য সরকারকে, এই দাবিতে শিলিগুড়ি জলপাইগুড়ি পথ অবরোধ সংযুক্ত কিষাণ সভার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।